আমাদের ভোরের দিকে স্বপ্নগুলো কেমন যেন অস্পষ্ট হয়। কখনো সেই স্বপ্ন দেখে আমরা খুশি হয়ে উঠি, কখনো বা দুঃখী হয়ে যাই। ঘুম ভেঙে স্বপ্নগুলোর স্মৃতি অনেক সময় মুছে যায়, কিন্তু আমাদের ভেতর রেশ হিসেবে থেকে যায় শুধুই অনুভূতি। কিন্তু তারপরেও অনেক সময় আরেকটা অনুভূতি আমাদের মধ্যে জন্ম নেয়। আমরা কি সত্যিই বাস্তবের দুনিয়াতে ফিরে এসেছি, নাকি রয়ে গেছি স্বপ্নের সেই রূপকথায়? হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আমি বিপ্রদীপ। আজকে গল্প বিশ্ব থেকে প্রকাশিত হওয়া একটি রূপকথা গল্পের সংকলন উল্কারা গল্প শুনতে ভালোবাসের নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি আমি। লেখক হলেন শ্রী তৃণময় দাস। তৃণময় বাবুর লেখার এটাই আমার প্রথম পড়া, এবং বইটির শেষে ওনার যে পরিচিতি দেওয়া রয়েছে সেটার সাথে আমি সহমত পোষণ করি। লেখকের আসল পরিচয় তার লেখনীর মাধ্যমেই হয়। কিন্তু তৃণময় বাবুর লেখা এই কাহিনীর সংকলন কি সত্যিই ওনার লেখক হিসেবে পরিচয়কে জাস্টিফাই করছে? আসুন আলোচনা করা যাক। প্রথমেই আগে কাহিনী সংকলনটির বিষয়ে একটু নন স্পয়লার ভাবে বলে নেওয়া দরকার। এই সংকলনে 6টি গল্প ও একটি উপন্যাসিকা রয়েছে। সবকটি কাহিনীর মূল বিষয়বস্তু হচ্ছে রূপকথা বা ফ্যান্টাসি। এই রূপকথাকে এখানে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। কখনো কোনো গল্পে এসেছে পৃথিবী ধ্বংস পরবর্তী প্লট, আবার কখনো কোনো গল্পে এসেছে সম্পূর্ণ আলাদা একটা ভাবনা, যেমন একটা মানুষ ধীরে ধীরে নতুন ভগবানে পরিণত হচ্ছে। নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া বলে কোন কাহিনীর প্লট কি সেটা আমি রিভিল করছি না, খালি এটাই বলবো সবকটি কাহিনীর প্লট একে অন্যের থেকে ভীষণই আলাদা। রূপকথা ছাড়া আর কিছুই মিল নেই। তো আলটিমেটলি কেমন হয়েছে কাহিনীগুলি সেটা বলতে হলে প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো এর পজিটিভ পয়েন্টগুলি। প্রথম পজিটিভ পয়েন্ট হলো এর লেখনী। তৃণময় বাবুর লেখনী এতটাই বলিষ্ঠ যে একটি কাহিনী পড়া শুরু করলে শেষে কি হবে সেটা না জানা অবধি একজন পাঠক শান্তিতে থাকতে পারে না। আমার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাই ঘটেছে। এক একটা কাহিনী আমি এক সিটিংয়েই পড়ে ফেলতে বাধ্য হয়েছি। আসলে এর পরে কি হবে সেটা না জানা অবধি শান্তি পাচ্ছিলাম না। তাই এই লেখনী হচ্ছে আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো থ্রিল এবং সাসপেন্স। প্রতিটি কাহিনীতে রূপকথার সাথে সাথে আরও যে বিষয়ে মিল রয়েছে সেটা হচ্ছে প্রতিটি কাহিনী বেশ থ্রিলিং এবং প্রতিটি কাহিনীতেই সাসপেন্স ভর্তি। যেভাবে কাহিনীর প্লটগুলি এগিয়েছে তাতে একজন পাঠক রোমাঞ্চিত না হয়ে থাকতে পারেন না। আমি তো পারিনি। তাই এই কাহিনীগুলির সাসপেন্স এবং থ্রিলিং বিষয়টি আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো বিভিন্ন জনরার মিশ্রণ। যে কারণে বইটি এত ভার্সেটাইল বলে মনে হয়েছে আমার সেটা হলো এর বিভিন্ন জনরার কারণে। এক একটি কাহিনীর জনরা এক এক রকম। কোনোটা সায়েন্স ফিকশন, কোনোটা রহস্য, কোনোটা আবার সাসপেন্স, তো আবার কোনোটা ভুতুড়ে, আবার কোনোটা ধ্বংস পরবর্তী কাহিনী। এই 7টি কাহিনীর মধ্যে প্রতিটাই যে আলাদা জনরার পেয়েছি সেই কারণেই কাহিনীগুলি পড়তে আমার আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে। মনে হয় যে এই কাহিনীর পরে নেক্সট যেটা কাহিনী পড়বো সেটা আবার কি জনরার হবে। তাই এই বিভিন্ন জনরার মিশ্রণ আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো গল্পগুলির ভাবনা। চেনাশোনা প্লটের মধ্যে দিয়ে তৃণময়বাবু ভাবনার এত বৈচিত্র্য দিয়ে গল্পগুলিকে সাজিয়েছেন যে কাহিনীগুলি চেনা হয়েও কোথাও যেন একটা অচেনা হয়ে যায়। সেই কারণেই একটি গল্প যখন শেষ হয় তখন তার রেশ থেকে যায় পাঠকের মনে। সে ভাবতে বাধ্য হয় সদ্য পঠিত গল্পটিকে নিয়ে। আর একজন লেখক যদি পাঠককে তার লেখনের মাধ্যমে ভাবতে বাধ্য করে, সেখানেই তো কাহিনীকারের লেখনীর সার্থকতা চলে আসে। তাই গল্পগুলির ভাবনা আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে কাহিনীগুলির এন্ডিং। প্রতিটি কাহিনীর এন্ডিং আমার সব থেকে বেশি পছন্দের জায়গা। আসলে একটা কাহিনীর এন্ডিং পড়ে যদি মনে শান্তি না আসে তাহলে সেই কাহিনীর প্লট যতই ভালো হোক না কেন আলটিমেটলি ভালো লাগে না। এটা যেন অনেকটা এরকম বিষয় যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রতিটা খাবার ভালো পেলাম কিন্তু শেষের ডেজার্টটি এসে সব শেষ করে দিল, আলটিমেটলি সম্পূর্ণ বিষয়টাকে মাটি করে দিল। কিন্তু তৃণময় বাবুর কাহিনীর একটা এন্ডিংও খারাপ লাগে না, বরং মনে হয় যে এর থেকে বেটার এন্ডিং মনে হয় হতে পারতো না। তাই কাহিনীগুলির এন্ডিং হচ্ছে আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে কাহিনীগুলির আনপ্রেডিক্টেবিলিটি। হ্যাঁ, এটা একদমই সত্যি যে প্লটগুলি চেনা, কিন্তু কোন কাহিনী কখন যে কি মোড় নিয়ে নিচ্ছে সেটা বলা যায় না আগের থেকে। ফলে সব কাহিনীর মধ্যে থ্রিল এবং সাসপেন্স শেষ অবধি বজায় থেকেছে,
যেটা পড়তে পাঠক হিসেবে আমার খুবই ভালো লেগেছে। এই আনপ্রেডিক্টেবিলিটির জন্যই কাহিনীগুলি আমার কাছে হয়ে উঠেছিল আনপুটডাউনেবল। সেই জন্যই কাহিনীগুলির আনপ্রেডিক্টেবিলিটি আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এবার নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কিছু কথা বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। বইটিতে মোট 208টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। বইটি পেপারব্যাক কভারে প্রকাশিত হয়েছে। দাম অনুযায়ী পেপারব্যাকের বদলে হার্ড বাইন্ডিং হলেই মনে হয় আমার ভালো হতো। তবে যেটা নিয়ে কোনোই ডাউট নেই সেটা হলো পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি, যাকে বলে একদম টপ নচ, ঝাঁ চকচকে। কোয়ালিটি যে প্রিমিয়াম সেটা বোঝাই যায়। সেই জন্য দাম অনুযায়ী হার্ড বাইন্ডিং না পাওয়ার দুঃখ খানিকটা লাঘব হয়ে যায়। এছাড়া প্রুফ রিডিংকেও আমার দুর্দান্ত লেগেছে, কারণ বইতে কোনো মুদ্রণ প্রমাদ আমি পাইনি। শেষ যে উপন্যাসিকা রয়েছে, অর্থাৎ উল্কারা গল্প শুনতে ভালোবাসে, সেখানে হঠাৎ 2-1টি জায়গাতে কিছু শব্দ বা লাইন হালকাভাবে প্রিন্ট মনে হচ্ছিল, কিন্তু একটু পরেই বুঝতে পেরেছিলাম সেটা ইচ্ছা করেই ওইভাবে প্রিন্ট করা। তার কারণটা আমি বলবো না, ওটা স্পয়লার হয়ে যাবে। সেই জন্যই প্রুফ রিডিংকে বললাম দুর্দান্ত। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার খুব ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ যেখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো অসুবিধা হয়নি। এবারে যেটা না বললেই নয় সেটা হলো এর দুর্দান্ত প্রচ্ছদ। বইটি প্রচ্ছদ করেছেন উজ্জ্বল ঘোষ। ওনার করা প্রচ্ছদ আমার ভীষণভাবে নজর কেড়েছে। বেশ একটা রহস্যময়তা রয়েছে এই প্রচ্ছদের মধ্যে। তবে যেটা আমার খুব একটা পছন্দ হয়নি সেটা হলো এর পিছনে দেওয়া ব্লার্বের জায়গাটি। সেটা আরেকটু সাজানো গোছানো হলে ভালো হতো বলে আমার মনে হয়েছে। এবারে আসি অলঙ্করণের কথায়। অলঙ্করণ করেছেন উৎসা সাহা। এই বইতে খুব বেশি অলঙ্করণ নেই, বলতে গেলে প্রতিটা গল্পের শুরুতে একটি মাত্রই অলঙ্করণ রয়েছে, তাও আবার কানু একা নামক গল্পটিতে সেটাও নেই। কিন্তু যে কটি অলঙ্করণ রয়েছে সে কটি মোটের উপর আমার খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। সত্যি বলছি, এই বইটি পড়ে আমার কিছু নেগেটিভ পয়েন্ট মাথায় আসেনি। জোর করে খুঁত বের করতে হলে বলতে হবে যে ওই পেপার ব্যাকের বদলে হার্ড কভার হলে ভালো হতো। এছাড়া ওই পিছনের ব্লার্বটা আর একটু ভালো জায়গায় প্লেস করতে পারলে ভালো হতো বলে মনে হয়েছে। এছাড়া সেরকম কোনো নেগেটিভ পয়েন্ট আমার বলার নেই। এবারে উপসংহারে আসি। যে প্রশ্নগুলি তুলেছিলাম শুরুতেই, অর্থাৎ কাহিনীগুলি আলটিমেটলি কেমন বা তৃণময় বাবুর লেখনী কেমন, তার উত্তর আশা করি আমার আলোচনা থেকেই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমার মতে তৃণময় বাবুর লেখনের জোর এতটাই বেশি যে একবার ওনার কাহিনী পড়া শুরু করলে সেটা শেষ না করে বেরিয়ে আসা যায় না। অতএব কাহিনীগুলির মাধ্যমেই তৃণময় বাবুর লেখক হিসেবে যে লম্বা রেসের ঘোড়া, তা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন। টোটাল 7টি কাহিনীর মধ্যে আমি অবশ্যই 1 নম্বরে রাখতে চাই উল্কারা গল্প শুনতে ভালোবাসে উপন্যাসিকাটিকে। রহস্য, সাসপেন্স, মানবিকতা, অপার্থিব, রূপকথা কি নেই এই একটি কাহিনীর মধ্যে। নিজের তুরুপের তাসটি একদম শেষের জন্যই বাঁচিয়ে রেখেছিলেন তৃণময় বাবু, তাতে কোনো সন্দেহ নেই। কেন এই কথা বললাম? কারণ এই কাহিনীটি সবার শেষে রয়েছে। এছাড়াও বাকি যে কাহিনীগুলি রয়েছে সেগুলিও সবই ভালোই লেগেছে, তবে একটু বেশি ভালো লেগেছে ভূতগুলি সব বাঁশি বাজায় এবং মাটি। বাংলাতে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান্টাসি কাহিনী সিরিজ লেগেছে আমার উল্কারা গল্প শুনতে ভালোবাসে বইটিকে। প্রথাগত লেখনের বাইরে যারা একটু অন্য টাইপের লেখা পড়তে ভালোবাসেন তাদের অতি অবশ্যই এই বইটি পড়ার জন্য আমার রেকমেন্ডেশন রইল, কারণ প্রতিটি কাহিনী আমার ফ্রেশ লেগেছে। আর যারা রূপকথা প্রেমী মানুষজন আছেন তাদের জন্য তো অতি অবশ্যই রেকমেন্ড করছি এটা। তবে হ্যাঁ, একটি কথা বলে নেওয়া দরকার, সেটা হলো বইটির বেশিরভাগ কাহিনী কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্যই লেখা। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। যে সমস্ত বন্ধুরা এই বইটি অলরেডি পড়ে ফেলেছেন তাদের কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এছাড়া আমার কাজ যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং নিজের সাহিত্যপ্রেমী বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।